3 বছর বয়সী মীরার মাথায় পিস্তল ঠেকিয়ে ভিডিও করছে নিলয়। বাবার উপর ক্ষোভ প্রকাশ করছে তার 3 বছরের মেয়ের ওপর। এই মাস্টার মশাই, তোর তো বেশ গরম। আমার সাথে গরম দেখাস? তোর মেয়ে তো বাসার মধ্যেই ছিল, সেখান থেকে নিয়ে আসতে আমার চুটকির ভেলকি লেগেছে মাত্র। অপেক্ষা কর লাশের, নয়তো এখানে এসে নিজের মেয়েকে নিয়ে যাস। মোবাইল স্ক্রিনে ভিডিও দেখে জ্ঞান হারায় মিম। তার একমাত্র মেয়ে কি দোষ করেছিল? রাফসান হতভম্ব হয়ে বসে আছে সোফায়। কি করবে এখন? দেরি না করে উঠে দাঁড়ায় রাফসান। লুঙ্গি পাল্টিয়ে প্যান্ট পরে নেয় সে। ড্রায়ার খুলতেই সামনে আসে তার ফেভারিট পিস্তলটা। হাত দেয়নি সেটাতে। মানিব্যাগ নিয়ে বের হয়ে যায় রাফসান। মিমকে হাসপাতালে নিয়ে যায় কাজের মেয়েটি। সেখান ভর্তি করানো হয় তাকে। রাফসান নিলয়ের বলা জায়গামতো পৌঁছে ফোন করে নিলয়কে। কানের উপর ফোনটা রাখতেই চোখ ঝাপসা হয়ে আসে রাফসানের। পিছন থেকে কেউ একজন আঘাত করে রাফসানের মাথায়। ঢলে পড়ে যায় রাফসান পিছালা রাস্তায়। ফুটবল শরীরে প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে চোখ খুলে রাফসান। সামনেই বসে আছে মীরা। রাফসানের চোখ খুলতেই মীরা বলল, দাঁড়ি। পাপা পাপা, এরা তোমাকে আমাকে এমন করে বেঁধে রেখেছে কেন? এরা কি সেই পচা লোকগুলো যারা তোমাকে আর আম্মুকে মারতে চাইছিল? বলো আমি ওদের মেরে ভূত বানিয়ে দেই। রাফসান মীরার দিকে তাকিয়ে আছে। ওর চোখে ভয় নেই, সাহস দেখছে ওর চোখে। না মামনি, এরা সে লোকগুলো নয়। এরা ভালো মানুষ, তবে বকে গেছে, মা বাবার শিক্ষা পায়নি। ওহ, তাই বুঝি? হ্যাঁ মামনি। তাহলে তুমি ওদের বুঝিয়ে দেও এসব ভালো না। ছোট্ট ছোট্ট বাচ্চাদের বাসা থেকে ধরে আনা। তারা ভয় পায় না। আমি ভয় পাইনি বুঝি? মামনি, এরা বুঝবে না। পাপা তুমি তো সবাইকে শিক্ষা দেও, এদেরও একটু শিখিয়ে দেও। না মামনি, এরা শিক্ষা পায়নি। আমার ছাত্র এরা। কথাটা শেষ না হতেই নিলয় এসে দাঁড়িয়েছে ওদের সামনে। কিরে মাস্টার, তোর অনেক চর্বি হয়েছে। আমি কি করি কিংবা না করি তাতে পুরো ক্যাম্পাসের কিছু আসে যায় না, আর তুই সামান্য সহকারী শিক্ষক হয়ে আমার সাথে লাগতে আসিস। বলেই হাতের রডটা দিয়ে রাফসানকে আঘাত করবে, তখনই মীরা বলে উঠল, ওই ছাড়া আমি কিন্তু কিছু বলি না, শুধু পাপার ভয়, না হলে তোমাকে আমি গুলি করে মেরে ফেলতাম। রাফসান মীরার কথা শুনে কোনো মতে হাসি চেপে রেখেছে। নিলয় হাসানকে বলল, বাচ্চাটাকে তার মায়ের কাছে রেখে আয়। ওকে দিয়ে আর কাজ নেই আমার। বাচ্চা মানুষ কোমল হয়। এ মালটা ডেঞ্জারাস জিনিস, সাবধানে নিয়ে যাস। হাসান মীরাকে নিয়ে গোডাউন থেকে বের হতেই রাফসানের হাতের উপর রডের আঘাত করে নিলয়। গুনিয়ে ওঠে রাফসান। তারপর পয় পিঠে আঘাত শেষে মুখ বরাবর আঘাত করে নিলয়। গালের সাথে ঠোঁট ফেটে গড়গড় করে রক্ত বের হতে থাকে রাফসানের দেহ থেকে। চোখ ঝাপসা হয়ে আসছে, চোখের সামনে নিলয়ের পায়ের নিচে চাপা পড়া সিগারেট নজরে আসছে। আস্তে আস্তে চোখ বুজে যাচ্ছে ওর। কুয়াশার মতো পরিষ্কার হচ্ছে সকালে ঘটে যাওয়া ঘটনা। চোখ বুজে যাচ্ছে রাফসানের। কলেজ ক্যাম্পাসের শেষেই ছোট্ট পুকুর। কংক্রিটের তৈরি ঘাটের উপর বসে আছে নিলয়। সবে মাত্র স্কুলের গণ্ডি পেরিয়ে আসা মেয়েগুলোকে কাছে টেনে নিয়ে আসে নিলয়। পাশে বসায় সে। হাত ধরে সিগারেটে টান দিতে বলছিল তারা। মেয়েটি কান্না করে দেয়। কান্না জড়িত কণ্ঠে সিগারেটে টান দিতেই খুক খুক করে কাশি দিয়ে ওঠে সে।
এতে নিলয় আর তার সঙ্গীরা মজা নেয়। প্রথমে দেখেও না দেখার মতো চলে যায় রাফসান। কলেজের ক্লাস শুরু হবে। ছেলেগুলো অনার্সে পড়ছে। এবার হয়তো 4th সেমিস্টারে, তাই কিছু বলছে না রাফসান। রাফসান ইন্টারমিডিয়েটের ম্যানেজমেন্ট বিভাগে সহকারী শিক্ষক হিসেবে কাজ করছে। নিজেকে লুকিয়ে রাখার জন্য এটাই তার কাছে নিরাপদ আশ্রয় মনে হয়েছে। ছেলেগুলো অন্য পথে চলছে, কিন্তু রাফসান এদের কিছু বলছেও না। নিজেকে লুকিয়ে থাকতে চেষ্টা করছিল, কিন্তু পারেনি। সেদিন সকালে রাফসান কলেজ গেটের সামনে এসে দাঁড়াতেই নিলয় এসে পড়ে সামনে, হাত দিয়ে রাফসানকে সরিয়ে ভিতরে চলে যায় নিলয়। রাফসান মনে মনে বলল, বেয়াদব একটা। এই ইতি, তোমার নাম ইতি না? ক্যাম্পাসে ঢুকেই কথাটা বলল নিলয়। মেয়েটা সুন্দর, ফর্সা দেহে নীল শাড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে কাজল ব্যবহার করছে সে। মেয়েটি বলল, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আমি ইতি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো। কি করছো আজকাল? এই তো ভাইয়া ক্লাস করছি, আর বাসায় যাচ্ছি। বয়ফ্রেন্ড আছে? মেয়েটা মাথা নিচু করে ফেলছে, কিছু বলছে না। নিলয় এবার ঝাড়ি দিয়ে বলল, এই মেয়ে কি বলছি শুনছো না? বয়ফ্রেন্ড আছে? না ভাইয়া, বলছে। আর কাঁপছে মেয়েটি। ক্যাম্পাস ভরা মানুষ, ছাত্র ছাত্রীরা তাকিয়ে আছে তাদের দিকে। নিলয় ইতির কোমর ধরে কাছে টেনে নিয়ে যায়। ঠোঁটের সামনে নিজের মুখ নিয়ে বলল, এত মায়া জড়ানো ঠোঁটে তো আমার হক আদায় করা দরকার। তোমার বয়ফ্রেন্ড নেই, তাহলে এ মধু নষ্ট হবে তো। হঠাৎ এক শব্দ হয়, পুরো ক্যাম্পাস নিস্তব্ধতা ছেয়ে যায়। নিলয়ের গালে থাপ্পড় দেয় রাফসান। নিলয় ইতিকে ছেড়ে দিয়েই রাফসানের শার্টের কলার ধরে ঠেলে পিছনে নিচ্ছে। রাফসান নিলয়ের হাত ধরে বলল, দেখো নিলয়, তুমি যে কাজ করছো তা তোমার অন্যায়, এসব করতে পারো না তুমি। আমি কি তোর কাছ থেকে ন্যায় শিখব? বলেই দুটো বিশ্রী ভাষায় গালিগালাজ করে রাফসানকে। রাফসানের সহ্য হয়নি। নিলয়ের হাত শার্টের কলার থেকে নামিয়েই ওর গাল আর কান বরাবর আঘাত করতেই মাটিতে লুটিয়ে পড়ে পেট বরাবর পায়ের আঘাতে গুঙিয়ে ওঠে। তার সাথে থাকা তার বন্ধুরা রাফসানের সামনে আসার সাহস করেনি। নিলয়কে নিয়ে হাসপাতালে ভর্তি করাই। পুরো ক্যাম্পাস তখন নিস্তব্ধ ছিল। নিলয় নামই আতঙ্ক। সেই ক্রোধে মীরাকে কিডন্যাপ করে নিলয়। বিকেল বেলায় বাসায় ফিরতেই মীরার নিখোঁজ সংবাদ। নিলয়ের কিডন্যাপিং ভিডিও দেখেই রাফসান চলে যায় নিলয়ের বলা জায়গায়। গাল বেয়ে ফিনকি দিয়ে রক্ত ঝরছে, ঠোঁট ফেটে গেছে, চারদিকে অন্ধকার ঘনিয়ে আসছে। মোটা রডের আঘাত মাথা বরাবর পড়তেই চোখ বুজে যাচ্ছে রাফসানের। এই কি শেষ? নতুন করে বাঁচতে চাইছিল সে, আর কি হবে না। মিম হাসপাতালে চোখ খুলেছে, পাশেই মীরা। মিম মীরাকে বুকে টেনে নিয়েই বলল, আর নয় এখানে, আমরা অনেক দূরে চলে যাব এ শহর ছেড়ে। বেহুশ রাফসানকে হাসপাতালে নিয়ে আসে গোডাউনের দারোয়ান। প্রচুর রক্তক্ষরণ হয়েছে তার শরীর থেকে। রক্ত দরকার 2 ব্যাগ, এবি নেগেটিভ রক্তের গ্রুপ। এক ব্যাগ হাসপাতালেই ছিল, যেটা রাফসানের শরীরে কম হয়ে যাবে। রাফসানের পকেটে পাওয়া মোবাইল থেকে মিমের সাথে যোগাযোগ করে তারা। মিম রাফসানের কথা শুনে থরথর করে কাঁপতে থাকে। কাজের মেয়েটি শক্ত করে চেপে ধরে মিমকে। শান্ত হন আফা।
ভাইয়ার কিছু হবে না, তুই মীরাকে দেখিস, আমি তোর ভাইয়ের কাছে যাব। কিন্তু আফা, এত বড় বাসায় আমি একলা কিভাবে থাকমু? আচ্ছা তুই বাসায় চলে যা, মীরাকে সিজু ভাবির বাসায় রেখে যাব। আচ্ছা আফা। কাজের মেয়ে শেফালি নিজের যা কিছু ছিল ছোট্ট ব্যাগে নিয়ে নেয়। রাতের খাবার ও একটা বাটিতে ভর্তি করে নেয়। সারাদিন এ বাসায় থাকলেও রাতে নিজের বাসায় চলে যায় শেফালি। সারাদিনের জামাকাপড় নিয়েই আসে এখানে, সেগুলো ব্যাগে করে নিয়ে বের হয়ে গেছে সে। পাশের ফ্ল্যাটেই সিজু ভাবি থাকেন। তার একটি মেয়ে আছে মীরার বয়সী, তাই সমস্যা হবে না। মিম মীরার হাতে ফ্রিজ থেকে দুটো চকলেট বের করে দেয়। মীরা চকলেট দুটো হাতে নিয়ে মন খারাপ করে বলল, আম্মু পাপার কি হয়েছে? তেমন কিছু না মা, তুমি সিজু আন্টির সাথে গল্প করো, আমি তোমার পাপাকে নিয়ে আসি কেমন? আচ্ছা আম্মু। তবে চুপ হয়ে যায় মীরা। মিম বলে, তবে কি? পাপাকে বকা দিবা না? মিম মীরার দিকে বাঁকা চোখে তাকায়। মীরা চকলেট দিয়ে দিয়ে মুখ ঢেকে বলে, না না মাম্নি, পাপাকে এতগুলা বকে দিবা? বলেই হেসে ফেলে মীরা। বেশি পেকে গেছো তাই না? একবার তোমার পাপা আসুক, দুজনকে দেখে নিব। এখন ভদ্র মেয়ের মতো সিজু আন্টির কাছে থাকবা, আমি তাড়াতাড়ি চলে আসব। মীরা কিছু বলে না। মিম নিজেকে গুছিয়ে বাসার সবকিছু চেক করে লক করে দেয় বাসা। সিজু ভাবিকে সবকিছু বললে সে বলল, সমস্যা নেই ভাবি, আপনি যান, আমি মীরাকে দেখে রাখব। মিতুর সাথেই থাকুক মীরা, দুজন খেলা করবে। আপনি ভাইয়ের কাছে যান, দেখুন আল্লাহ কি করে। মিম একটু ভরসা পাচ্ছে মীরার কোনো সমস্যা হবে না। হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে অনেকটা সময় লেগে গেছে মিমের। রাফসানের জন্য দ্বিতীয় ব্যাগ রক্তের ও জোগাড় হয়ে গেছে। শরীরের সমস্ত ক্ষত স্থানগুলোতে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। হাসপাতালে রাফসানের ভর্তি ফর্ম পূরণ করে তাদের বিল পে করে, তারপর রাফসানের পাশে এসে বসেছে মিম। মলিন মুখ হয়ে আছে তার। গভীর নিদ্রায় শুয়ে আছে রাফসান। ঘুমের ইনজেকশন পুশ করা হয়েছে রাফসানের দেহে, সকাল ছাড়া চোখ খুলবে না ওর। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। আজ রাফসান তার পুরানো দিনের মতো থাকলে হয়তো এমন দিন কখনোই দেখতে হতো না মিমের। তবুও বেশ আছে এখন মিম। রাফুর কালো ছায়া পিছু ছেড়েছে। সাধারণ জীবনে ছোটখাটো অসুবিধা আসবেই। মিম চোখ মুছে রাফসানের হাতটা শক্ত করে চেপে রেখেছে, যেন হারিয়ে না যেতে পারে। সারারাত মিম রাফসানের পাশেই ছিল। মীরা মিতুর সাথেই ঘুমিয়ে গেছে। সকালবেলা রাফসানের চোখ খুলতেই মিমের বুকের উপর নিজেকে দেখে সে। হাসপাতালের ক্যাবিনে ছোট্ট বেডে রাফসানের পাশেই মিম শুয়েছিল। মিমের বুকের উপর রাফসানের মাথা রেখে। মেয়ে ডাক্তার আর নার্স ছিল রাতের ডিউটিতে, তাই অসুবিধে হয়নি মিমের। পা মুচকে গেছে রাফসানের, সেরে উঠতে মাসখানেক লাগবে। রাফসানের চোখ খোলা দেখে মিমের স্বস্তি মিলে। কথা বলতে দেয়নি রাফসানকে। ফুরবল শরীর। ফলের জুস খাইয়ে ঔষধ খেতে দিয়েছে নার্স। ভারী খাবার একটু পরে দিবে। মিম বাসায় চলে আসছে মীরার কাছে। সেখানে একজন লোক রেখে এসেছে রাফসানের খাবার নিয়ে যাওয়ার জন্য। মীরাকে বাসায় রেখে মিম রাফসানের পাশে থাকতে পারবে না। রাফসান এটা কখনোই মানবে না। কলেজ ক্যাম্পাসে নিলয় তার বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছে। গতকালকের মেয়েটা আসেনি আজও। মেয়েটি আর আসবেও না এ কলেজে। গতরাতে ধর্ষণ হয়েছে মেয়েটি। বাসায় ঢুকে একদল বখাটে মুখে কালো কাপড় বেঁধে ধর্ষণ করেছে তাকে।
বাসার সবাইকে বেঁধে রেখে সমাজে কালো ছায়া পড়েছে। নিলয় নামের একজন বাবা এলাকার মন্ত্রী। বাবার ক্ষমতায় অপকর্মে লিপ্ত হয়েছে বকে যাওয়া নিলয়। একজন মেয়ে আসে কলেজ ক্যাম্পাসে। এর আগে কখনো এ ক্যাম্পাসে মেয়েটিকে দেখেনি কেউ। নিলয়দের দেখে মেয়েটি তাদের সামনে এসে দাঁড়াল। নিলয় বলে উঠল, মামা করা মাল একটা, উফস। এক্সকিউজ মি, আমাকে বলছেন? কথাটা বলল তিথি। জি আপনাকেই বলছি। বলেই হো হো করে হেসে উঠল নিলয় তার বন্ধুরা। তিথি বুঝেছে ক্যাম্পাসের বখাটে এরা, এদের কাছে হবে না। তাই ওখান থেকে সরে আসতেই নিলয় ডাক দিল, এই সুন্দরী, তোমার দেহ দুলিয়ে মনে রং লাগিয়ে গেলে এ রং মিটাবে কে? তিথি মুচকি হাসি হেসে বলল, ভাইয়া, মাসের শুরু কেবল শারীরিক সমস্যার কারণে আপনার মনের রং মেটাতে আমি পারব না। বরং আপনি আপনার বোনের কাছে যান, সে মিটাবে। কথাটা শুনতাই চটকে ওঠে নিলয়। লাফিয়ে তিথির সামনে এসে দাঁড়ায়। রাগান্বিত চোখে বলে, কি বললি আবার বলতো? বলতে বলতেই নিলয় তিথির ওড়না টেনে ধরে। দাঁতে দাঁত শক্ত করে চেপে তিথি নিজেকে সামলে নিয়ে বলল, আপনি আমার সাথে যেমন ব্যবহার করছেন আমিও তেমন ব্যবহার করছি আপনার সাথে। নিলয় কতক্ষণ তিথির দিকে তাকিয়ে থাকে। ক্যাম্পাসের সবাই দেখছে তাদের। তিথি মেয়েটাও সুবিধার নয়। নিলয় মেয়েটিকে ছেড়ে আবার বন্ধুদের কাছে এসে বসে। তিথিকে বলে, আজকে নতুন বলে কিছু বললাম না। তিথি মুচকি হেসে পিছন ফিরে চলে আসে। মনে মনে বলে, তোদের মতো পাতি বখাটেদের আমি মশার মতো পিষে মারি। আর তোরা কিনা বলিস কিছু বলবি আমায়। হুহ। তিথি চলে যায় সেখান থেকে। ক্যাম্পাসের মাঝে কিছু মেয়ে বসে আছে। একজন গিটার বাজাচ্ছে। বাকি সবাই মনোযোগ দিয়ে শুনছে। তিথিও তাদের পাশে এসে দাঁড়ায়। মেয়েটার সুর তোলা তিথির হৃদয় গেঁথে যায়। এমন সুর মাঝে মাঝে রাফু তুলত। হঠাৎ করেই রাফুর কথা মনে পড়তেই তিথি ওই মেয়েদের মধ্যে একজনকে বলে উঠল, এক্সকিউজ মি, আপু, আমি তিথি, আমাকে যদি একটু সাহায্য করতেন। গিটার হাতের মেয়েটি পিছু ফিরে তাকায়। বসা থেকে দাঁড়িয়ে বলল মেয়েটি, জি আপু বলেন, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? আপনাদের এই কলেজে একজন লেকচারার হিসেবে কাজ করেন। তাকে একটু দরকার ছিল। জি আপু, তা নামটা বলতে পারবেন? একটু ভাবে তিথি। তারপর বলে, বোধহয় রাফসান ইসলাম হবে তার নাম। রাফসান নামটা শুনতাই পিছনে বসে থাকা একটি মেয়ে বলল, আরে রুবি, তোর ক্রাশের কথা বলছে। রুবি অগ্নি দৃষ্টিতে তাকায় তিথির দিকে। একটু গরম কণ্ঠে বলে উঠল, এই মেয়ে রাফসান স্যারের কাছে তোমার কি? তিথি বলল, স্যারকে দরকার খুব। স্যার আসেনি আজকে। নরম হয়ে বলল রুবি। তিথির নিঃশ্বাস ছোট হয়ে গেছে। বড় করে নিঃশ্বাস ফেলে বলল, ধন্যবাদ আপু, ভালো থাকবেন। আর হ্যাঁ, রাফসানের একটা মেয়ে ও আছে, শেখা স্মরণে রাখবেন। বলেই চলে গেল তিথি অফিস রুমে। এ কলেজে অ্যাডমিশন নিয়েছে সে। কলেজের সব কাজ উপর থেকেই সব সম্পূর্ণ করা হয়েছে, তিথি শুধু কনফার্ম করতে এসেছে কলেজে। কলেজ গেটের সামনে এসে নিলয়ের দিকে তাকিয়ে তিথি হাতের মিডল ফিঙ্গার দেখিয়ে বের হয়ে গেল। নিলয়ের মস্তিষ্কে আগুন জ্বলে উঠেছে। বন্ধুদের নিয়ে বাইক স্টার্ট দেবেন তখনই নিলয়ের উপর স্ট্যাম্প দিয়ে আঘাত করে শিমুল। কপাল ফেটে রক্ত ঝরছে। লেগে গেছে প্রচণ্ড মারামারি।
ক্যাম্পাস থেকে বেরিয়ে তিথি আনমনে হাঁটছে। রাফসানকে তার ভালোবাসার কথা না বলা রয়ে গেছে। কিন্তু রাফসানের যে মেয়ে আছে তাদের সংসার, সেটার ক্ষতিও আমি করতে পারবো না। আমি না হয় ভালোবাসি, ভালোবাসার জন্য, ভালোবাসার মানুষটার সুখের জন্য। সে তো সুখে আছে, আমি না হয় ছায়া হয়ে পাশে থাকি ওর। কথাগুলো বলছে তিথি বিড়বিড় করে। রাস্তার পাশে খালি বোতলে লাথি দিতেই সেটা গিয়ে একটা ছেলের উপরে পড়ে। ছেলেটা তাকায় তিথির দিকে। তিথির চোখ বড় বড় হয়ে আছে। ছেলেটাকে উপরনীচ ভালো করে দেখে নিল তিথি। জিন্সের প্যান্টে ইন করা সাদা শার্ট, হাতে নরমাল ব্র্যান্ডের ঘড়ি, শ্যামলা চেহারায় খোঁচা খোঁচা দাড়ি, মধ্যবিত্ত পরিবারের একজন যোদ্ধা মনে হল তাকে। ছেলেটা তিথিকে কিছু না বলেই চলে গেল। তিথি হাঁ করে তাকিয়ে আছে ছেলেটার দিকে। কিছু বলল না, তার জন্য আপসোস হচ্ছে তিথির। কেন এমন হচ্ছে অজানা তার। তখনই তিথির মোবাইলে কারো ফোন আসে। নাম্বার না দেখেই রিসিভ করে সে। অপর পাশের মানুষটা বলতে লাগল, তিথি, কলেজে অ্যাডমিশন নিয়েছিস? জি নিয়েছি। কিন্তু আপনি কে? নাম্বার দেখোনি? তিথি মোবাইলের উপর চোখ বুলোতেই রাশেদ নামে সেভ করা নাম্বার দেখতে পায়। ওহ, রাশেদ ভাইয়া, নাম্বার খেয়াল করিনি। ঠিক আছে, সমস্যা নেই। রাফসানের খোঁজ মিলেছে কি? না ভাই। রাফসানকে কারার করো। তোমার যদি আরও লোক দরকার হয় নিয়ে নিও, তবুও রাফসানের যেন কিছু না হয়। আচ্ছা ভাই, কিন্তু আমার সন্দেহ হচ্ছে তোমরা পারবে কি না ওকে রক্ষা করতে। বসো বলেছে, ওর শরীরে যেন একটু আঁচো না লাগে। জি ভাই, আমি সম্পূর্ণ চেষ্টা করব। এটা জেনে রেখো, রাফসানকে খুন করার জন্য ইন্টারন্যাশনাল কিলার হায়ার করা হয়েছে। ভাই, আপনি ভুলে গেছেন হয়তো রাফসানকে। ভুলিনি, কিন্তু রাফসান অস্ত্র রেখে দিয়েছে। ভাই, অস্ত্র রেখেছে, চালানো ভোলেনি। যাই হোক, সাবধানে পদক্ষেপ নিবে। জি ভাই। ফোন কেটে দেয় রাশেদ। রাশেদ ব্ল্যাক ড্রাগন গ্যাংয়ের একজন মেম্বার, শহীদ হাসানের অ্যাসিস্ট্যান্ট। শহীদ হাসান কখনোই রাফসানকে হারাতে চাইবে না। রাফসান যে তার প্রথম ভালোবাসার সন্তান, তাই তার দেহরক্ষী হিসাবে গোপনে তিথিকে পাঠিয়েছে রাফসানের চারপাশে থাকার জন্য। শ্যাডো হান্টার নামে গোপন গ্যাং ক্রিয়েট করেছে শহীদ হাসান, যা শুধুমাত্র রাফসানকে প্রোটেকশন দেবার জন্য। শ্যাডো হান্টার ব্ল্যাক ড্রাগনের বেস্ট স্নাইপার শুটারদের নিয়োগ দেওয়া হয়। তিথি ফোন রেখে বাসায় যাবার জন্য এগুচ্ছে। কলেজ ক্যাম্পাসের গণ্ডগোল শেষ হতেই আহত মানুষদের হাসপাতালে নেওয়া হয়েছে। নিলয় গ্রুপ আর শিমুল গ্রুপে এমন গণ্ডগোল লেগেই থাকে প্রায় সময়ে। রুবি রাফসানের প্রতি ফুটবল। যখন শুনল রাফসানের স্ত্রী সন্তান আছে, তা শুনে আনমনে হয়ে পড়ে। কলেজ থেকে বাসায় এসে নিজের রুমে দরজা বন্ধ করে বসে আছে রুবি। শহরে তার বাবার নামডাক একটু বেশি চর্চা হয়। নামকরা ব্যবসায়ীদের মধ্যে একজন সে। তার সাথে ছোটখাটো গ্যাং চালিয়ে থাকে। দুপুরে খাওয়া হয়নি রুবির। দরজা বন্ধ করে বালিশে মুখ মন খারাপ করে শুয়ে আছে। মা দুবার ডাকতে এসেছে, মায়ের উপর রাগ দেখিয়ে তুরতুর করে তাড়িয়ে দিয়েছে তাকে। কারো সাথে কথা বলছে না রুবি। বাবা এসেছে রাতে। মা রুবির বাবাকে সব খুলে বললে রুবির বাবা রুবির রুমে আসে। অন্ধকার রুম, আলো জ্বালাতেই রুবি বালিশের উপর থেকে মুখ সরাতেই রুবির বাবা তার চেহারার দিকে তাকিয়ে আছে। ফর্সা চেহারা লাল টুকটুকে হয়ে আছে, চোখ ফুলে গেছে। চিন্তিত হয়ে সে রুবির পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল,
কি হয়েছে মা তোর? চুপ হয়ে বসে আছে রুবি। তার বাবা মেয়ের দিকে তাকিয়ে হতাশ হয়ে আছে। রুবি তার বাবার বুকে মাথা রাখে। আস্তে আস্তে বলে, কিছু বলে না। হঠাৎ তার খেয়ালে আসল, যদি রাফসানের স্ত্রী সন্তানকে দুনিয়া থেকে সরিয়ে ফেলা যায় তাহলে তো তার জন্য রাফসানকে পাওয়া একদম সোজা হয়ে আসবে। হ্যাঁ, আমি তাই করব। রাফসানের জীবন থেকে তার স্ত্রী সন্তানকে সরিয়ে ফেলতে হবে। হ্যাঁ, আমি তাই করব। হঠাৎ রুবির খেয়ালে আসল, যদি রাফসানের স্ত্রী সন্তানকে দুনিয়া থেকে সরিয়ে ফেলা যায় তাহলে তো আমার জন্য রাফসানকে পাওয়া একদম সোজা হয়ে আসবে। হ্যাঁ, আমি তাই করব। রাফসানের জীবন থেকে তার স্ত্রী সন্তানকে সরিয়ে ফেলতে হবে। হ্যাঁ, আমি তাই করব। বিড়বিড় করে বলছে কথাগুলো রুবি। রুবির বাবা আকবর হোসেন তার মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, চল মা, খেয়ে নিবি। খাওয়ার পরে সবকিছু শুনব। হু বাবা, বলেই উঠে যায় রুবি। ফ্রেশ হয়ে খাওয়া করে নেয় সে। খাওয়া শেষে বাবার উদ্দেশ্যে বলল রুবি, বাবা, রিয়াদ ভাইয়ের নাম্বারটা আমার চাই। আকবর হোসেন তার মেয়ের কথা শুনে তাকিয়ে আছে তার দিকে। রিয়াদ হচ্ছে আকবর হোসেনের গ্যাং কন্ট্রোলার। তার আন্ডারে গ্যাংয়ের কয়েকশো ক্যাডার কাজ করে। কিন্তু তার কাছে তার মেয়ের কি কাজ সেটা মাথায় আসছে না আকবর হোসেনের। সে তার মেয়েকে বলল, কিন্তু মা, তার সাথে তোর কি দরকার? তুমি দিবা কি না বলো সেটা? রাগান্বিত চোখ লাল হয়ে আছে। আকবর হোসেন ভাবল হয়তো কোনো বদমাশ ছেলেপুলেদের সায়স্তা করতে হবে, তাই হয়তো। সে নাম্বার দিল রুবিকে। রুবি তার নাম্বার মোবাইলে সেভ করে বাবার কাছ থেকে বিদায় নিল। ঘুমোবে এখন সে। মধ্যরাত তখন। হাসপাতালে শুয়ে আছে রাফসান। পায়ের ব্যথা কিছুটা কমেছে। কাল সকালে বাসায় যাবে। সেখানেই রেস্টে থাকবে কিছুদিন। হঠাৎ কারো পায়ের শব্দ রাফসানের কানে আসে। কেউ আসছে এদিকে। ঘুমানোর মতো শুয়ে আছে রাফসান। সাদা এপ্রন পরে একজন মধ্যবয়সী ছেলে রাফসানের কেবিনে ঢুকে ছুরি বের করে। হালকা আলোয় স্পষ্ট দেখাচ্ছে ছুরিটা। আঘাত করতে এসেছে রাফসানকে। ঘুমন্ত মানুষের উপর আঘাত করছে আনমনে। আচমকা রাফসান সরে গিয়ে তার হাতের ছুরিটা টান দিয়ে ফেলে দেয়। ছেলেটা দ্বিতীয়বার এপ্রনের ভিতরে হাত দেওয়ার আগেই রাফসান বেডের পাশে দাঁড় করা স্টিলের রড দিয়ে ছেলেটার উপর আঘাত করে। বেসামাল হয়ে দৌড়ে পালিয়ে যায় সে। যাওয়ার সময় তার মোবাইল ফেলে যায় সেখানে। রাফসান কেবিনের আলো জ্বালায়। পায়ে ব্যথা বৃদ্ধি পাচ্ছে। মোবাইলটা দেখে হাতে নিয়ে দেখে একটা ওপেন ফাইল, যেখানে রাফসানের ছবি আর তাকে মারতে পারলে তার অ্যামাউন্ট 5 কোটি টাকা। বিস্মিত হয়ে তাকিয়ে আছে রাফসান। তার পরিচয় সম্পূর্ণ গোপন। তবুও তার শত্রুদের ভাড়াটে ক্যাডার তার কাছে পৌঁছে গেছে। কিন্তু কিভাবে? রাফসানকে তো কেউ চিনে না। তাহলে তার ছবি এদের কাছে কিভাবে? তাহলে কি কেউ নিজের লোক বিশ্বাসঘাতকতা করছে? রাফসানকে এক রহস্য ধাঁধায় ফেলে দিয়েছে এ মোবাইলটা। হঠাৎ ফোন আসে সে মোবাইলে। আকবর বস নামে সেভ করা। রাফসান ফোনটা রিসিভ করতেই অপর পাশের মানুষটা বলতে লাগল, 8914 কাজটা কি সম্পূর্ণ হয়েছে? রাফুকে কি মারতে পেরেছিস? রাফসান স্তব্ধ। নরম কণ্ঠে বলল, একজন কি আর রাফুকে ছুঁতে পারে? আরে আমার তো কপাল খুলে গেল। রাফুর কণ্ঠ শুনেছি। আকবরের কথা শুনে রাফসান খটখট করে হেসে উঠল। বলল, দেখ, তুই কে সেটা জানি না, কিন্তু রাফু তার আগের ফর্মে যদি একবার আসে তোর রাফুর কণ্ঠ শোনার কানটাই থাকবে না। চোখ দিয়ে তাকে দেখার আগেই চোখ দুটো উপরে উঠবে। গলা দিয়ে শব্দ বের হবে না।
তার আগেই কণ্ঠনালী আলাদা হবে দেহ থেকে। বুঝতেই পারছিস তুই কতটা ভাগ্যবান যে রাফু তার ফুল ফর্মে নেই। ওমা, আমি ভয় পাইছি। আকবর ব্যঙ্গ করে কথা বলছে। সে ভাবছে মজা করছে রাফু। রাফু কিছু বলবে তার মধ্যেই আকবর আবার বলল, তোর খেলা শেষ রাফু, অপেক্ষা কর। ফোনটা রেখে দেয় আকবর। রাফসান মোবাইলের দিকে তাকিয়ে আছে। আকবর নামটা প্রথম শুনছে সে। পুরানো কোনো শত্রুর নাম যে আকবর তা মনে করতে পারছে না রাফসান। চুপচাপ বেডে বসে আছে। পূর্ব আকাশ থেকে আজানের ধ্বনি আসছে। রাফসান অজু করে ফজরের নামাজ পড়ে নিজেকে গুছিয়ে নিতে শুরু করে। তার বাসায় যাওয়ার তাড়া খুব। সকাল 10টা তখন। মীরা দৌড়ে রাফসানের ক্যাবিনে ঢুকছে। পাপার কোলে উঠে না কতদিন ঝাপটে ধরেছে রাফসানকে মীরা। রাফসানের মাথায় গালে ব্যান্ডেজ খোলা হয়নি এখনো। পায়ের ব্যান্ডেজ খুলেছে রাতেই। মিম হাসপাতালে সমস্ত বিল মিটিয়ে রাফসানকে নিয়ে বাসায় আসে। মীরা তো রাফসানের কাছ থেকে নড়ছেই না। মিম বাসার কাজে ব্যস্ত। নিজের মোবাইলটা চার্জে লাগিয়ে ওপেন করতেই সেই চিরপরিচিত নাম্বার থেকে ফোন আসলো। রাফসান ফোনটা রিসিভ করে কানে ধরতেই অপর পাশের মেয়েটি বলল, আসসালামু আলাইকুম। বসো, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তিথি। হ্যাঁ বসো। আমার নাম্বার পেলে কোথায়? আপনাকে আমরা হারাতে দিছি কোথায়? আমি স্বেচ্ছায় চলে এসেছি, তবুও কেন পিছু ছাড়ছ না আমার? আপনার শত্রুরা কি পিছু ছাড়বে আপনার? তা মনে হয়? রাফসান নিশ্চুপ। কিছু বলছে না। গোত্রাতের অ্যাটাক তাকে তার শত্রুদের মনে করিয়ে দিচ্ছে বারবার। তিথি আবার বলে উঠল, রাফু ভাই এবার বসো বলেনি। ভাই বলেছে। নিজের মনের ফিলিংস লুকিয়ে রেখে স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করছে তিথি। রাফসান মুখ খুলল। বলল, তিথি আকবরকে? তিথি অবাক হয়, আকবরের কথা রাফু জানল কিভাবে? উৎকণ্ঠিত গলায় বলল, বসো, আপনি কি করে জানলেন আকবরের কথা? আমি জানতে চেয়েছি আকবরকে। অনেক কথা, বসো। কলেজে আসেন তারপর বলি। আজকে আসবেন কলেজে? না তিথি, আমি অসুস্থ। 15 দিনেও যাওয়া হবে না কলেজে। তিথির বুকটা ধুক করে ভারী হয়ে আসে। কণ্ঠটা মলিন হয়ে গেছে। সে বলল, কেন বসো, কি হয়েছে আপনার? সাধারণ মানুষের উপর যেমন জুলুম হয় ঠিক তেমন হয়েছে। বুঝলাম না, বসো। বুঝবে না তুমি। বসো, বাসায় আসবো? না। আমি জানি তোমরা আমার বাসার ঠিকানা জানো, কিন্তু কি হয়েছে তা জানো না। তাই যেখানে আছো সেখানেই নজর রাখো। নিলয়ের কাম তামাম করে ফেলি, বসো। তিথির মনের কথা চেপে রাখতে পারল না। ভেবেছিল নিলয়ের ব্যাপার যে তিথি সবকিছু জেনেছে সেটা রাফসানকে বলবে না। গোপনে নিলয়কে গায়েব করে দিবে তিথি। কিন্তু সে কথা গোপন রাখতেও পারল না তিথি। রাফসান বলল, তিথি ছোটখাটো বিষয়ে ভায়োলেন্স হলে কি চলবে? মাছি মেরে হাত নোংরা কেন করবে? জি, বসো। আমি ফ্রি হলে দেখা করব। ততদিনের জন্য আল্লাহ হাফেজ। বলেই ফোন কেটে দেয় রাফসান। মীরা রাগান্বিত চোখে তাকিয়ে আছে রাফসানের দিকে। কোমরে হাত দিয়ে বলে, এই পচা ছেলে তিথিকে শুনি। তিথি দূরবীন দিয়ে রাফসানকে দেখছে সামনের বিল্ডিংয়ের ছাদ থেকে। মুচকি মুচকি হাসছে মীরা তার বাবাকে আঙুল দিয়ে ইশারা করে বকা দেওয়ার ভঙ্গি দেখে।
রাফসান মীরাকে ঘুষ দিচ্ছে। কপালে দুটো চুমু আর দুটো বড় চকলেট। মেয়ে সবকিছু ভুলে গেছে, তিথি নামের কিছুই শুনেনি মীরা। একবার মায়ের কাছে নালিশ করলে রাফসানের কলিজা শুকিয়ে ফেলত মিম। তা যাই হোক, অল্পতেই মীরাকে হাত করতে পড়ে খুশি রাফসান। পরন্ত বিকেলে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে রাফসান। শাড়ি পরেছে মিম। রাফসানকে আনমনে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে নিজে পিছন থেকে গিয়ে রাফসানের কোমর জড়িয়ে লেপ্টে গেছে তার সাথে। পিঠের ওপর নিজের মাথা দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ সুখের সুখী হয়ে চোখ বুঝে। রাফসান বাধা দেয় না মিমের এই সুখের। মীরা হুট করে তাদের পাশে এসে দাঁড়ায়। চুপচাপ তার হাতের একটা আঙুল দিয়ে রাফসানের পায়ে ঠোকা দিচ্ছে। রাফসান নিচের দিকে তাকাতেই মীরা মুখ বাঁকা করে বলল, পাপা তুমি। কথাটা শেষ না করতেই মীরার পিছনে কাজের মেয়েটি এসে দাঁড়ায়, হাতে ছুরি। পরন্ত বিকেলে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে রাফসান। শাড়ি পরেছে মিম। রাফসানকে আনমনে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে নিজে পিছন থেকে গিয়ে রাফসানের কোমর জড়িয়ে লেপ্টে গেছে তার সাথে। পিঠের ওপর নিজের মাথা দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ সুখের সুখী হয়ে চোখ বুঝে। রাফসান বাধা দেয় না মিমের এই সুখের। মীরা হুট করে তাদের পাশে এসে দাঁড়ায়। চুপচাপ তার হাতের একটা আঙুল দিয়ে রাফসানের পায়ে ঠোকা দিচ্ছে। রাফসান নিচের দিকে তাকাতেই মীরা মুখ বাঁকা করে বলল, পাপা তুমি। কথাটা শেষ না করতেই মীরার পিছনে কাজের মেয়েটি এসে দাঁড়ায়, হাতে ছুরি। থরথর করে কাঁপছে তার হাত। ধারালো ছুরি মীরার গলা বরাবর তাক করে ধরে সে। রাফসান নড়ছে না তার জায়গা থেকে। মিম চোখ বুঝেই আছে, কিছু বুঝতে পারছে না তার বন্ধ চোখের আড়ালে কি হতে যাচ্ছে। মীরা কাজের মেয়েটির দিকে তাকিয়ে আছে। মীরা কিছু বুঝতে পারছে না তার সাথে কি হতে চলছে। রাফসান নিজ জায়গা থেকে সরে দাঁড়ালেই মেয়েটি আঘাত করবে মীরার দেহে। তাই চুপচাপ দাঁড়িয়ে আছে রাফসান। কাজের মেয়েটি ঘামছে। সমস্ত শরীরে থরথর করে কাঁপছে। রাফসান বুঝতে পারে কাজের মেয়েটির কেউ বিপদে আছে। পকেটে হাত দেয় রাফসান। ডায়াল কলের প্রথম নাম্বারটা তিথির। আলতো হাতের স্পর্শে কল চলে যায় তিথির কাছে। তিথি কল রিসিভ করে হ্যালো হ্যালো বলতে থাকে। রাফসানের কোনো উত্তর পায়নি। বারান্দায় চলে আসে তিথি। সম্পূর্ণ দেখতে পায় রাফসানের বারান্দায় কি হতে চলছে। রুম থেকে M146 নিয়ে কাজের মেয়েটির দিকে তাক করে তিথি। বারান্দার গ্রিলের বাহিরে হাত বের করে ইশারা দেয় তিথিকে। অজ্ঞান করার ইশারা। তিথি দেরি করে না। রুম থেকে ডামি বুলেট নিয়ে শ্যুট করে কাজের মেয়েটির উপর। ঢলে পড়ে ঘুমের মধ্যে। রাফসান বলে উঠল, মীরা মামনি দেখো তোমার শিউলি আফা অসুস্থ হয়ে পড়ছে। বলেই মিমকে ছাড়িয়ে নেয় নিজের দেহ থেকে। মিম গিয়ে শিউলিকে ধরে। ফ্লোরে পড়ে আছে শিউলি। হাত দিয়ে ইশারা করে তিথিকে। কাজ হয়ে গেছে, তিথি রুমে চলে যায়। রুমের ভিতরে গিয়ে তার গ্যাংয়ের দুজনকে অ্যাম্বুলেন্স নিয়ে রাফসানের বাসার নিচে পাঠিয়ে দেয়। মিম শিউলির হাত ওর কাঁধে তুলে নেয়, সাথে রাফসান ও সাহায্য করে নিচে নামাতে। মিম তুমি মীরাকে নিয়ে সিজু ভাবির বাসায় থাকো, আমি আসছি। কিন্তু রাফসান তুমি অসুস্থ। পায়ে ব্যথা এখনো আছে। মিম সমস্যা হবে না আমার। তুমি মীরার কাছে যাও। না তুমি রুমে যাও রাফসান। মীরাকে দেখাশোনা করো, আমি শিউলিকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। হঠাৎ ক্ষেপে যায় রাফসান। মিমকে ঝাড়ি দিয়ে গাড়িতে উঠে গেল রাফসান। মিম বুঝতে পারেনি রাফসান এমন অদ্ভুত রিয়েক্ট কেন করল।
মিম কিছুটা আন্দাজ করে কিছু একটা ঝামেলা আছে এর মধ্যে। তাই কথা না বলে রুমে চলে আসে মিম। মীরাকে নিয়ে ছাদে ওঠে। রাফসান শিউলিকে নিয়ে তার নির্ধারিত গোডাউনে নিয়ে চেয়ারে বসিয়ে বেঁধে ফেলে। চারদিকে তিথির লোক। রাফসান বসে আছে সামনে। শিউলি অজ্ঞান হয়ে পড়ে আছে। রাফসান তিথির সামনে বসে বলল, তিথি বল এসব কেন হচ্ছে? আমি এই অন্ধকার জগতের বাহিরের সৌন্দর্যে বেরিয়ে এসেছি, তবুও কেন আমার পিছু নিয়েছিস? আর এই আকবরটা কে? কেনই বা আমাকে মারতে চায়? তিথি চুপ হয়ে বসছে রাফসানের পাশে। আলতো করে ওর হাতটা ধরে বলতে লাগল, বসো, সে 3 বছর আগের কথা। যখন আপনি গ্যাং ছেড়ে গোপনে এখানে চলে আসেন তার কয়েক মাস পরের ঘটনা। আপনার বাবা শহীদ হাসান বিডির সকল মাফিয়াদের নিয়ে একটা মিটিং করে। মাফিয়া বললে ভুল হবে তাদের। দেশের কালোবাজারি গোল্ড ডিলারদের নিয়ে বোর্ড মিটিং হয়। আর ব্ল্যাক ড্রাগনের নাম শুনলে সব ছুঁচো শেয়ালগুলো পিছে লেগে যায়। সে বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিলেন আকবর হোসেন, দিলদরাজি কবির, শুভাশিস, আরও কিছু গোল্ড এবং ডায়মন্ড সাগলার। মিটিংয়ে এবছরের সবচেয়ে বড় ডিল হতে যাচ্ছিল মি ওয়াহিদের সাথে। ওয়ার্ল্ডের নাম্বার 1 মার্সিনারি গ্রুপ তার। আপনার দোস্ত জায়েদ মাসুদের বাবা মি ওয়াহিদের সামনে আকবর হোসেন ড্রাগ স্মাগলিং করার প্রস্তাব দেয়। শহীদ হাসান তো পুরো গরম হয়ে উঠেছে। টেবিলের উপর থাপ্পড় দিয়েও দাঁড়িয়ে যায় সে। আমার দেশে ড্রাগস স্মাগলিং হবে না স্যার, সময় বদলেছে, এখন টিকে থাকতে হলে ড্রাগসের আমদানি করতে হবে। কথাটা বলল আকবর হোসেন। তার সাথে গলা মিলাল দিলদরাজি। শহীদ হাসান শক্ত গলায় বলল, আমার শহরে ড্রাগস সাপ্লাই হবে না। যারা ড্রাগস সাপ্লাই আনতে চাইছেন এদেশে তাদের সাথে ব্ল্যাক ড্রাগনের কোনো সম্পর্ক থাকবে না। আর সন্ত্রাসী চাঁদাবাজদের প্রোটেকশন ব্ল্যাক ড্রাগন দিবে না। আর যতদিন রাফু বেঁচে আছে ততদিন রাফু ড্রাগস সাপ্লাই এ দেশে হতে দিবে না। স্যার, রাফু জীবিত আছে নাকি মরে গেছে কেউ জানে না। জীবিত থাকলেও কোথায় আছে সেটাও কারো নজরে নেই, আর আপনি রাফুর ইশারায় চলছেন। এভাবে অন্ধকার জগতে কতদিন টিকে থাকবেন? যতদিন আমার আতঙ্ক আছে ততদিন। আপনার আতঙ্ক তো রাফু। সে একাই যথেষ্ট। দেখা যাবে রাফু কতদিন টিকে থাকে। বলেই উঠে যায় আকবর আর দিলদরাজি। মি ওয়াহিদ শহীদ হাসানকে বলল, শহীদ ভাই, ভরসা রাখুন, আমার গ্রুপ থেকে বাংলাদেশে ড্রাগ স্মাগলিং হবে না। শহীদ হাসান চুরুটে আগুন লাগিয়ে টানছে। মি ওয়াহিদের সাথে বাকি সকলে যার যার মতো গোল্ড হীরার ডিল করে চলে যায়। ডিল শেষে মি ওয়াহিদ আর শহীদ সে বিল্ডিংয়ের ছাদে আসে। দুটো হেলিকপ্টার অপেক্ষা করছে দুজনার জন্য। হ্যান্ডশেক করে দুজন দুদিকে। আকবর হোসেন এখান থেকে চলে গিয়ে প্ল্যানিং করে রাফুকে মেরে ফেলার। সঙ্গ দিয়েছে দিলদরাজি। সে খবর পেতেই আপনার বাবা আমাদের গোপন গ্যাং তৈরি করে আপনাকে রক্ষা করতে ছায়া হয়ে পাশে থাকতে বলেন। তাই আমরা আপনার ছায়া হয়ে আছি 1.5 বছর। কিছুদিন আগে আমাদের গ্যাংয়ের একজন আপনার ছবি আকবর হোসেনের কাছে বিক্রি করে দেয়। সেটা জানার পরে তাকে আর বাঁচতে দেইনি। পুরো 4 রাউন্ড গুলি তার বুক ঝাঁঝরা করে দিয়েছে। রাফসান তিথির কথা শুনে স্তব্ধ হয়ে বসে আছে। কি বলবে বুঝতে পারছে না। রাফসান এ চক্রের চক্রান্ত থেকে বের হতে চায় শুধু। যেটা যে কোনো মূল্যেই হোক। মীরার জন্য যা কিছু করা দরকার তাই করবে রাফসান। সামনেই শিউলির জ্ঞান ফিরেছে।
কাঁদতে কাঁদতে বলতে লাগল, সাহেব, আমার বড় মেয়েকে তারা নিয়ে গেছে সাহেব। আপনাকে খুন করতে পারলে আমার মেয়েকে তারা ছেড়ে দিবে সাহেব, আর আমাকে 10 লক্ষ টাকা দিবে সাহেব। যার কারণে আমি আপনার উপর হামলা করতে চাইছিলাম, বলেই কান্না করে দেয় শিউলি। থরথর করে কণ্ঠ কাঁপছে ওর। রাফসান একটু ভেবে বলে উঠল, তিথি, আমার বুকে বুলেটের আঘাত কর, যেন আমি বেঁচে না থাকি। আমার মৃত্যুই শ্রেয়। কি? চমকে উঠে তিথি। রাফসান বলল, হ্যাঁ, এটাই একমাত্র উপায়, বেঁচে আছে। মীরার খুশির জন্য আমাকে মরতে হবে। আমার জন্য যেন তাদের কোনো আঁচ না আসে, সে দায়িত্ব নিয়েছি আমি। আমার মৃত্যু হলে তারা নিরাপদ থাকবে। মিমের যা সম্পত্তি আছে তা দিয়ে তাদের সারা জীবন চলে যাবে। কিন্তু আপনি চাইলেই ওদের চুটকি দিয়ে উড়িয়ে দিতে পারেন। কত শেষ করব বলো তিথি? একজন শেষ করলে 10 জন আসবে, 10 জনকে শেষ করলে 100 জন তৈরি হবে। আমি ক্লান্ত হয়ে যাব। আমার মৃত্যুই শ্রেয়। আমি পারব না। তুমি না পারলে আমি নিজেই নিজেকে আঘাত করতে পারি। বলেই তিথির কাছ থেকে 9 মিলিমিটার পিস্তলটা নিয়েই ট্রিগার টিপ দিতেই লুটিয়ে পড়ে ফ্লোরে। গড়গড় করে রক্ত ঝরছে থাকে সমস্ত ফ্লোরে। শিউলি তা দেখে আবার জ্ঞান হারায়। তিথি, আমার বুকে বুলেটের আঘাত কর, যেন আমি বেঁচে না থাকি। আমার মৃত্যুই শ্রেয়। কি? চমকে উঠে তিথি। রাফসান বলল, হ্যাঁ, এটাই একমাত্র উপায়, বেঁচে আছে। মীরার খুশির জন্য আমাকে মরতে হবে। আমার জন্য যেন তাদের কোনো আঁচ না আসে, সে দায়িত্ব নিয়েছি আমি। আমার মৃত্যু হলে তারা নিরাপদ থাকবে। মিমের যা সম্পত্তি আছে তা দিয়ে তাদের সারা জীবন চলে যাবে। কিন্তু আপনি চাইলেই ওদের চুটকি দিয়ে উড়িয়ে দিতে পারেন। কত শেষ করব বলো তিথি? একজন শেষ করলে 10 জন আসবে, 10 জনকে শেষ করলে 100 জন তৈরি হবে। আমি ক্লান্ত হয়ে যাব। আমার মৃত্যুই শ্রেয়। আমি পারব না। তুমি না পারলে আমি নিজেই নিজেকে আঘাত করতে পারি। বলেই তিথির কাছ থেকে 9 মিলিমিটার পিস্তলটা নিয়েই ট্রিগার টিপ দিতেই লুটিয়ে পড়ে ফ্লোরে। গড়গড় করে রক্ত ঝরতে থাকে সমস্ত ফ্লোরে। শিউলি তা দেখে আবার জ্ঞান হারায়। রাফসানের দেহ ফ্লোরে পড়ে আছে। তিথি রাফসানের হাতটা ধরে হাতে ঠোঁটের স্পর্শ করে বলল, এমনটা না হলেও পারত। চোখ দিয়ে পানি পড়ছে তিথির। শ্যাডো হান্টারের ক্যাডার জয়, শিমুল, প্রিন্স, আরও কয়েকজন তিথি রাফসানকে ঘিরে দাঁড়িয়ে আছে। সবার চোখেই বেদনার অশ্রু। জয় চোখ মুছে তিথিকে বলল, আমার একটু যেতে হবে। তিথি জয়ের দিকে তাকায়। ওর চোখে পানি টলমল করছে। তিথি মাথা নাড়িয়ে সম্মতি দেয় তাকে যাবার। জয় নিজের স্নাইপার আর AK-47 জমা রেখে বের হয়ে যায়। তিথি আনমনে তাকিয়ে থাকে রাফসানের নিস্তব্ধ দেহের দিকে। গোডাউন থেকে বের হয়ে জয় গোডাউনের পিছে চলে আসে। পকেট থেকে মোবাইল বের করে, বুক পকেটে লাগানো কলমের সাথে যুক্ত ক্যামেরা থেকে মেমোরি বের করে ফোনে কানেক্ট করে। রাফসানের মরে যাওয়া দৃশ্য স্পষ্ট। ভিডিও ক্লিপটা চেক করে আকবর হোসেনের ইমেইলে ভিডিওটা সেন্ড করে জয়। ভিডিওটা পৌঁছাবার 2 মিনিট বাদেই আকবর হোসেন জয়ের ফোনে ফোন করে। রিসিভ করে জয়। আসসালামু আলাইকুম বসো। ওয়ালাইকুম আসসালাম। বসো। রাফুর কেস ক্লোজড। আমি জানতাম তুই পারবি জয়। এখন বল তুই কি চাস? যা ডিল হয়েছিল তাই দিলই হবে 25 কোটি টাকা। ওকে, তোর ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেছে। চেক করে নিস।
ধন্যবাদ বসো। শোন জয়, আজ থেকে তোর আমার সম্পর্ক এখানেই শেষ। তুই আমাকে চিনিস না, আমি তোকে চিনি না। আর কখনো আমার সামনেও আসবি না। দরকার হলে আমি তোকে সাড়া দিব। ভালো থাকুন। ব্লক ড্রাগনের হাত থেকে বেঁচে থাকলে দেখা হবে আবার, বলেই ফোন রাখে জয়। আকবর হোসেন রাফুর মৃত্যুর ভিডিও আন্ডারওয়ার্ল্ডে ভাইরাল করেছে। সাথে সাথেই ধসে পড়ে ব্ল্যাক ড্রাগনের বিজনেস ওয়ার্ল্ড। কমতে থাকে ব্ল্যাক ড্রাগনের কাস্টমার। গোল্ডের মার্কেট এক ধাক্কায় পাহাড় ছুঁয়েছে। ড্রাগ মাফিয়ারা একে একে বের হতে শুরু করে। জয় গোডাউনের পিছনে দাঁড়িয়েছিল তখন। 25 কোটি টাকা জয়ের জন্য আসমান সমান বড় হওয়ার জন্য যথেষ্ট। খুশিতে আত্মহারা হয়ে আছে। পাশেই ঝোপঝাড়। পেট হালকা করতে দাঁড়িয়ে গেছে ঝোপের পাশে। জিপার খুলতেই রাফসান এসে দাঁড়ায় জয়ের পাশে। পিছন থেকে ঘেরাও করে রাখে জয়কে। জয়ের চোখে ভয় সৃষ্টি হচ্ছে। রাফু পেট হালকা করছে, ঝোপের মধ্যে জয় পেন্ট ভিজিয়ে ফেলেছে। রাফুর কাজ শেষ হলে জয়ের কাঁধে হাত রাখে। রাফু বলে, 25 কোটি টাকা একটু বেশি তাই না তিথি? তিথির মুখটা হাস্যজ্জ্বল হয়ে ওঠে, বলে সে, কি যে বলেন বসো। আমি তো 5 কোটি টাকা পেলেই আপনাকে মেরে ফেলার প্ল্যানিং করতাম। কিন্তু কিন্তু কি তিথি? যদি কখনো স্বপ্নেও ভুলে যাই যে আপনি কে, তাহলেও তো আপনাকে মারার প্ল্যান করতে আমার হাঁটু কাঁপবে। জয় হয়তো ভুলে গেছে রাফু অস্ত্র রেখেছে, কিন্তু চালানো ভোলেনি। জয় শুনছে তিথির কথা। মৃত্যুর ভয় ক্রমশই বাড়ছে তার। কিন্তু তার কৌতূহলী মন বারবার জানতে ইচ্ছে করছে রাফসান কিভাবে বাঁচল। সে তো নিজেই তার বুকে গুলি চালিয়েছে। জয়ের মুখের দিকে তাকিয়ে আছে রাফু। বুঝতে পারছে জয়ের কনফিউশন। রাফু বলতে থাকল, জয় গেমটা ভালোই খেলেছিস, কিন্তু কার সাথে গেম খেলতে যাচ্ছিস সেটা কখনোই ভাবিসনি। তোর প্ল্যান ঠিক ছিল। হাসপাতালের কম্পাউন্ডার রমেশের হাতে আমাকে মারতে চাইছিলি সেদিন রাতে, কিন্তু ব্যর্থ। আকবর হোসেনের নাম্বারের পাশে তোর নাম্বারটাও ছিল। তখনই আমি তোর সাথেই গেম খেলি। কম্পাউন্ডার রমেশ আমাকে মারতে এসেছিল, কিন্তু আমি তাকে ধরে ফেলি। সে পালাতে না পেরে তোর সত্যি আমার কাছে বলে দেয়। আমিও তোকে কিছু না বলে এখনো কেন বাঁচিয়ে রেখেছি কেন জানিস? এটা আমার গেম। আমার ফেক মৃত্যুর সংবাদ তুই তোর বসের কাছে দিয়েছিস, তারা আমাকে মৃত ভাবছে। আমার উপরের অন্ধকার জগতের কালো ছায়া কেটে গেছে। কিন্তু তুই যে আমার কাজের মেয়ে শিউলিকে ব্যবহার করবি তা জানা ছিল না। ভালো থাকিস, বলেই জয়ের কাঁধ থেকে হাত সরিয়ে নেয় রাফু। তিথির বুলেট জয়ের মাথা ছেদ করে। রাফু সিগারেটে আগুন লাগিয়ে টানছে। জয়ের লাশ সে ঝোপের নিচে গর্ত করে পুঁতে ফেলে। শিউলিকে নিজের বাসায় রেখে আসে তিথির গ্যাং। তিথি বলল রাফুকে, বসো, আজ রাতে পার্টি হবে আমার কাছ থেকে। না, পারবো না তিথি, মিমকে নিয়ে বাসা চেঞ্জ করতে হবে। তা বসো, বাসা চেঞ্জ করবেন? কলেজের চাকরিটা? এটা থাকবে। আর এই শহরেই আছি আমি, যাচ্ছি না কোথাও। আর এখন তো সবার কাছে রাফু মৃত। জি বসো। আচ্ছা তাহলে আমি আসি আজ। বসো, রাতের পার্টিতে আপনার জন্য অপেক্ষা করব। রাফসান মুচকি হাসি হেসে চলে যায় সেখান থেকে। তিথি রাফসানের জন্য একটা বাসা ঠিক করে রেখেছে। মিম মীরাকে নিয়ে শুরু বাসায় আসলেই হবে। রাফসান নিজের রুমে এসে মিমকে বলল, তোমার যা কিছু নেবার নিয়ে নেও।
এ বাসা চেঞ্জ করছি আমরা আজকেই। মিম অবাক হয়ে বলল, কেন, কিছু কি হয়েছে? না, কিছু হয়নি, কিন্তু বাসা চেঞ্জ করতে হবে এখনই। মিম দ্বিতীয় কথা বলার সাহস পায়নি। রাফসানের পায়ে ব্যথা, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। মীরার কাছে এসে বসে রাফসান। মীরা ঘুমাচ্ছে। তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মামনি, তোমাদের ছায়া হয়ে থাকব সারা জীবন। আলতো করে ওর কপালে চুমু দেয় রাফসান। মিমের সামান্য কিছু জামাকাপড় নিয়ে নিয়েছে, মীরার রাফুর ও কিছু কিছু নিয়েছে। সন্ধ্যা নামার আগেই রাফসান তাদের নিয়ে নতুন বাসায় উঠেছে। সুন্দর করে সাজানো এ রুম তিথি নিজ হাতে সাজিয়েছে। জয়ের প্ল্যানিংয়ের কথা জেনেই তিথিকে একটা বাসা নিতে বলেছিল রাফসান। তিথি সে অনুযায়ী এ রুমটা নিয়ে সাজিয়ে রেখেছে। মিমের পছন্দ হয়েছে খুব। ব্যালকনির ছোট্ট বাগানটা দেখে লাফিয়ে উঠছে। কিন্তু তার মন খারাপ। নতুন করে সবকিছু গুছিয়ে নিতে হবে। কষ্ট হবে। রাফসানের মনে ভয়। বুকটা ভার হয়ে আছে। মীরার যদি কিছু হয়ে যেত তখন নিজেকে ক্ষমা করতে পারত না রাফসান। মাথা ঝিমঝিম করছে। রুম থেকে বের হয়ে ছাদে আসে। আকাশ কালো হয়ে গেছে, রাত নেমেছে বিবর্ণ আকাশে। হালকা বাতাসে ছাদের পরিবেশ অন্যরকম হয়ে আছে। তিথির কাছ থেকে সিগারেট নিয়েছিল, সেটা আছে এখনো। মেয়েটা সিগারেট খায় না, আমার জন্য সবসময় 2-3টে রেখে দেয়। আসলে কি চায় মেয়েটি? কথাটা ভাবছে রাফসান আর সিগারেটে আগুন জ্বালায় সে। বুকটা জ্বলছে। মিম রাফসানের পিছনে এসে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। সিগারেটের অর্ধেক শেষ। মিম রাফসানের সিগারেট হাত থেকে নিয়ে ফেলে দেয়। রাফসানের মস্তিষ্ক গরম হয়ে উঠেছে। কি করলে এটা? সিগারেট ফেলে দিয়েছি। তুমি বলেছিলে না সিগারেট খাবে না? তো আমি সিগারেট খাচ্ছি, তাতে কি হয়েছে? অনেক কিছু হয়েছে। বলছি তুমি খেতে পারবে না তো পারবে না। তোর কথায় আমি সিগারেট বন্ধ করব নাকি? বলেই রাফসান মিমের সামনে আরও একটা সিগারেট বের করে। মিম সেটাও তার হাত থেকে নিয়ে ফেলে দিতেই রাফসান মিমের গালে চড় বসিয়ে দেয়। তোকে বলছি না আমি সিগারেট খাব। মিম গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। হাতের 5টা আঙুল তার গালে স্পষ্ট বসে গেছে। রাফসানের রাগ আরও বৃদ্ধি পাচ্ছে, মনে চাচ্ছে মিমের অন্য গালেও চড় বসিয়ে দেয়। নিজেকে সামলে নেয় রাফসান। ছাদ থেকে নেমে চলে যায় তিথির পার্টিতে। তিথি লোকেশন বলে দিয়েছিল রাফসানের মোবাইলে, সেখানে পৌঁছে দেখে কত মানুষ সেখানে নাচানাচি করছে মাতাল হয়ে। তিথি বসে আছে সোফায়। রাফসান কাউন্টারে গিয়ে মদের বোতল নেয় একটা। গ্লাসে দিতে চেয়েছিল সেখানে থাকা মেয়েটা, কিন্তু রাফসানের বোতল চাই। দিতে বাধ্য সে। গলা ভিজিয়ে ফেলেছে রাফসান। তিথির দিকে তাকিয়ে দেখছে রাফসান। তিথির শুকনো ঠোঁট রাফসানের চোখে বিঁধে গেছে। নেশায় ডুব দিয়েছে রাফসান। তিথি চেয়েছিল এটা। নেশায় হলেও ভালোবাসার মানুষটার স্পর্শ পেতে চেয়েছে তিথি। আজ পূরণ হবে সে মনোকামনা। রাফসানের হাত ধরে তিথির রুমে নিয়ে আসে সে। পাশেই শুয়ে আছে তিথি। রাফসান হালকা করে কোমর টেনে নেয় তিথির, সামান্য ঠেলে দিয়ে সরে আসে তিথি। দরজার কাছে দাঁড়িয়ে আছে মিম, অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে সে। তাকে ফোন করা হয়েছে। কে করেছে? চলবে।